আসসালামু আলাইকুম। নওটা মহিলা কলেজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আজকে আবার আসলাম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ৬ষ্ঠ নং ক্লাস। আমরা শুরু করেছিলাম কোষ দিয়ে, সে ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব প্রোটোপ্লাস্ট। আমরা গত ক্লাসের দিকে যদি তাকাই, গত ক্লাসগুলোর দিকে আমরা কোষের বেসিক জিনিসগুলো নিয়ে শুরু করেছিলাম, শেষ করেছিলাম আমরা গত ক্লাসে কোষ প্রাচীর নিয়ে। আজকে আমরা পড়ব প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম। আমরা উদ্ভিদ নিয়ে পড়ছি। আমরা জানি উদ্ভিদের সবচেয়ে বাইরের যে কোষ প্রাচীর, বাইরের যে প্রাচীর সেটা হচ্ছে কোষ প্রাচীর। ছত্রাক, ব্যাকটেরিয়া, উন্নত সমস্ত উদ্ভিদ কোষের বাইরের প্রাচীরটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা জড়। এটা ১ থেকে ৩ স্তর বিশিষ্ট হতে পারে। এই কোষ প্রাচীরের ভিতরের সমুদয় বস্তুটাকে বলা হবে প্রোটোপ্লাস্ট। এই যদি একটা কোষ হয় এবং কোষের যদি এইটা হচ্ছে প্রাচীর হয়, তাহলে এই যে প্রাচীর, এই প্রাচীরের নিচে থেকে সমস্ত বস্তুগুলোই আমরা যা দেখতে পাবো সবগুলো এক অংশকেই বলা হবে প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরের নিচে সমস্ত বস্তুগুলোকেই বলা হবে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টকে দুটো অংশে ভাগ করা যায়। আমরা যে বললাম কোষ প্রাচীরের নিচে সমস্ত বস্তুকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই সমস্ত বস্তুগুলোকে দুটো অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে সজীব প্রোটোপ্লাজম, আরেকটি হচ্ছে নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় অংশ। আমরা শুরু করব সজীব প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজম দিয়ে। প্রোটোপ্লাজম কথাটা আসছে প্রো মানে আদি বা প্রথম, প্লাজম মানে সংগঠন, আদি সংগঠন। এই দুটো শব্দ মিলে আসছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন পার্কিনজে নামক একজন বিজ্ঞানী 1835 সালে। এই পার্কিনজের আগে আরেকজন বিজ্ঞানী ফেলিক্স ডুজারডিন প্রোটোপ্লাজমের সমস্ত বস্তুটাকে দেখে বলেছিলেন যে এর নাম হচ্ছে সার্কোড। পার্কিনজে নামকরণ করলেন। পার্কিনজের আগে ফেলিক্স ডুজারডিন নামক একজন বিজ্ঞানী এই প্রোটোপ্লাজমকে যেভাবে দেখেছিলেন উনি যে জেলির মতো একটা থকথকে গোলকধর্মী বস্তু, সেইটার থেকে উনি নামকরণ করেছিলেন সার্কোড। এরপরে যে বিজ্ঞানী গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি হচ্ছে হাক্সলে। ইনি প্রোটোপ্লাজমকে বলেন জীবনের ভৌত ভিত্তি। কেন তিনি জীবনের ভৌত ভিত্তি বলেছিলেন আমরা প্রপার্টিজ গুলো পড়ার পরে আমরা এটাতে ব্যাখ্যায় যাব। তাহলে প্রোটোপ্লাজমের আবিষ্কার সম্পর্কে আমরা বললাম। পার্কিনজে প্রোটোপ্লাজম নাম করেন, ডুজারডিন নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে সার্কোড। এরপরে হাক্সলে বলেন যে এই প্রোটোপ্লাজমই হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বা মূল ভিত্তি। এখন আমরা দেখি যে একটি প্রোটোপ্লাজমে আমরা কি দেখতে পাই। আমরা প্রথমে দেখি যে প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন। প্রোটোপ্লাজমে কি কি রাসায়নিক পদার্থ থাকে। একটি প্রোটোপ্লাজমের রাসায়নিক উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি জৈব আর একটি হচ্ছে অজৈব। এই জৈব উপাদানের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে 45% সেটা হচ্ছে প্রোটিন। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট, এরপরে থাকে লিপিড। এছাড়া এই প্রোটোপ্লাজমে বিভিন্ন ধরনের লবণ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাদের ক্লোরাইড বা নাইট্রেট লবণ হিসেবে লবণ থাকতে পারে। আর অজৈব উপাদানের মধ্যে সবচেয়ে যে বেশি বস্তুটি থাকে সেটা হচ্ছে পানি। প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পানি, যার পরিমাণ হচ্ছে 70 থেকে 90%। একটি প্রোটোপ্লাজমের ভেতরে পানির পরিমাণ সবচাইতে বেশি। এই কারণে পানিকে বলা হয় জীবন বা পানির অপর নাম জীবন। আমরা যে পানি ছাড়া থাকতে পারি না, পানি ছাড়া বাঁচতে পারি না, প্রতিটা কাজে যে পানির প্রয়োজন হয় এবং দেহের বেশিরভাগ অংশ যে পানি, এই পানি হচ্ছে এই প্রোটোপ্লাজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পরিমাণে যে থাকে যে উপাদানটি সেটা হচ্ছে পানি, প্রায় 70 থেকে 90%। এই হচ্ছে প্রোটোপ্লাজমের রাসায়নিক উপাদান। এখন এই পানি রাসায়নিক উপাদানের পরে আমরা যে বৈশিষ্ট্যটা দেখবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য।
আমরা প্রোটোপ্লাজমকে দেখি ভৌত বৈশিষ্ট্য বলতে যদি পারি, ভৌত বৈশিষ্ট্যের মধ্যে যে প্রোটোপ্লাজম হচ্ছে বর্ণহীন। প্রোটোপ্লাজম বর্ণহীন, অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ, কোলয়েড ধর্মী পদার্থ। অর্থাৎ প্রোটোপ্লাজমের কোনো রং নেই, এটা অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ, না একেবারেই পাতলা, একটা আঠালো থকথকে জেলির মতো অংশ, এই জন্য বলা হচ্ছে অর্ধ স্বচ্ছ কোলয়েড ধর্মী পদার্থ। কোলয়েড ধর্মী পদার্থ কি? কোলয়েড হচ্ছে যে দানাদার, যেটা বৈষম্য ভেদ ঝিল্লি ভেদ করে চলে যেতে পারে না, এই ধরনের বস্তুগুলোকে বলা হয় কোলয়েড। তাহলে প্রোটোপ্লাজমের একটা বৈশিষ্ট্য আমরা বলছি, এটা বর্ণহীন, অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ, কোলয়েড ধর্মী পদার্থ। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে প্রোটোপ্লাজমকে দেখতে মনে হয় দানাদার। প্রোটোপ্লাজমের প্রধান রাসায়নিক উপাদান আমরা পড়লাম, দেখলাম যে প্রধান যে জৈব উপাদানটি আছে সেটা হচ্ছে প্রোটিন। আমরা যে ডিম খাই, ডিম তুমি যদি তাপে দাও তাহলে দেখবা যে ডিমের কুসুম এবং যে সাদা অংশ দুটো কিন্তু জমাট বেঁধে যায়। তাহলে প্রোটিনের প্রধান জৈব উপাদান কি? প্রোটিন। তাহলে এই প্রোটিন থাকার কারণে এই প্রোটোপ্লাজম উত্তাপে, তাপে এবং অ্যালকোহলের প্রভাবে জমাট বেঁধে যায়, যেহেতু প্রোটিন আছে বেশি। প্রথমটা বলতে পারি যে প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনশীল। প্রোটোপ্লাজমের একটি বৈশিষ্ট্য আমরা একটু আগে বললাম যে বর্ণহীন তরল, জেলির মতো এটা থকথকে, তার যে জলীয় যে বস্তুটা, জলীয় যে পদার্থটা সেটা হচ্ছে জেলির মতো, খুব ঘন না, একেবারে জমাট বাঁধা না, আবার খুব তরল পানির মতোও না। তো সেরকম অবস্থায় এই জন্য বলা হচ্ছে যে এর যে জলীয় অংশ, জলীয় পদার্থটা সেটা হচ্ছে একটা থকথকে জেলির মতো। এই প্রোটোপ্লাজম যেহেতু সজীব, প্রোটোপ্লাজম অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করতে পারে, আবার পানি ছেড়ে দিতেও পারে। এই প্রোটোপ্লাজম যখন খুব বেশি পানি গ্রহণ করে, অভিস্রবণ প্রক্রিয়ায় হয়তো প্রোটোপ্লাজমের প্রাচীর ভেদ করে পানির ভিতরে প্রবেশ করতে ওই যখন পানির পরিমাণ বেশি হয়ে যায় তখন যে জেলিটা তরলে পরিণত হয়ে যায়। আবার যখন প্রোটোপ্লাজম পানিটা বের করে দেয়, পানি ত্যাগ করে তখন আবার তরল অবস্থা থেকে প্রোটোপ্লাজমটা থকথকে জেলির মতো, অর্থাৎ তার ঘনত্বটা কি হয়ে যায়? বেড়ে যায়, থকথকে জেলির মতো হয়ে যায়। এই কারণে বলা হয় যে প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনশীল। এবং এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে? যে জেলি থেকে তরলে বা সল থেকে জেলিতে, আবার জেলি থেকে তরলে বা তরল থেকে জেলিতে পরিণত হতে পারে, সল থেকে জেল, জেল থেকে সল। এই কারণে বলা হচ্ছে প্রোটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তনশীল। আর কি বলতে পারি যে প্রোটোপ্লাজমে যেহেতু বললাম যে পানি সবচেয়ে বেশি থাকে, পানি প্রায় 70-90%, এই পানিতে অন্যান্য উপাদানও মিশ্রিত অবস্থায় থাকতে পারে কম বেশি। এই কারণে এর আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি। তাহলে আমরা প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যের মধ্যে কি পেলাম? বর্ণহীন, অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ, আমরা এখানে লিখে দিই আমরা জেলির মতো কোলয়েড ধর্মী পদার্থ। মাইক্রোস্কোপের নিচে দানাদার, উত্তাপে, তাপে, অ্যালকোহলে জমাট বাঁধতে, ঘনত্ব পরিবর্তনশীল, অর্থাৎ জেল থেকে সলে বা সল থেকে জেলিতে, অথবা জেলি থেকে তরলে বা তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। এর আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি। তাহলে প্রোটোপ্লাজমের রাসায়নিক উপাদান দেখলাম, আর প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য আমরা পেলাম। এবার দেখি, যেহেতু বলতেছি যে আমরা সজীব প্রোটোপ্লাজম বলছি, অর্থাৎ প্রোটোপ্লাজমের জীবন আছে, প্রাণ আছে, তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যর জন্য আমরা প্রোটোপ্লাজমকে বলছি যে এটা সজীব প্রোটোপ্লাজম। কিছু বস্তু হচ্ছে সজীব, কিছু নিশ্চয়ই ভেতরে কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে সব প্রোটোপ্লাজমের কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে যে কারণে প্রোটোপ্লাজমকে বলা হচ্ছে কি সজীব। তো আমরা জানি যে প্রোটোপ্লাজম বা জীব মাত্রই হচ্ছে বিভিন্ন উত্তেজনায় সাড়া দিবে। তো এই প্রোটোপ্লাজম হচ্ছে যে নানা ধরনের উদ্দীপনাতে সে কি করে? সাড়া দেয়। তাপ, আলো, স্পর্শ, বিভিন্ন আঘাত, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের প্রতি সে হচ্ছে সংবেদনশীল। জীব মাত্রই বিভিন্ন উত্তেজনায় সাড়া দিবে, এই প্রোটোপ্লাজমও বিভিন্ন উত্তেজনাতে সাড়া দেয়। প্রোটোপ্লাজমের আমরা বারবার করে একটা কথা বলছি, এটা যদি কোষ হয় আর এটা যদি কোষের প্রাচীর হয়, তাহলে এই প্রাচীর সহ বা এই বাউন্ডারি সহ এই ভেতরে যতগুলো বস্তু আছে সবগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাস্টের ভেতরে এই যে সজীব বস্তুগুলো, এই সজীব বস্তুগুলোকে আমরা বলছি এখন সজীব প্রোটোপ্লাজম হিসেবে। তাহলে এই প্রোটোপ্লাজমের ভেতরেই আমরা যেটা উদ্ভিদ কোষ হয়, আমরা জানি এখানে একটা নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, রাইবোজোম থাকবে, গোলগি বস্তু থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে অঙ্গাণু থাকবে। তাহলে এই অঙ্গাণুগুলোই এক একটা অঙ্গাণু এক এক রকমের কাজ করে।
যেমন ক্লোরোপ্লাস্ট খাবার তৈরি করবে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করবে, পরিপাক করবে, আরেকটা অংশ জনন ঘটাবে, বৃদ্ধি ঘটাবে, নিউক্লিয়াসের ভেতরে জনন হবে, বিভিন্ন বৈশিষ্ট্য ক্যারি করবে ইত্যাদি বৈশিষ্ট্যগুলো কিন্তু সমস্ত কিছু সংগঠিত হচ্ছে কোথায়? এই প্রোটোপ্লাজমের ভেতরে। তার মানে একটা জীবের যতগুলো বৈশিষ্ট্য বা একটা জীবনের বা জীবের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সমস্ত কিছু ক্যারি করে কি প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের ভেতরে অঙ্গাণুগুলোই কিন্তু একটা কাজ করে একটা জীবের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে বা নিয়ন্ত্রণ করে। এই কারণে বলা হচ্ছে যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের মূল ভিত্তি। অর্থাৎ একটা জীবের যাবতীয় বিপাকীয় কাজ বা জীবীয় বৈশিষ্ট্য বা জীবীয় কার্যকলাপ বা বিপাক কাজ যত রকমের কাজ আছে শ্বসন, রেচন, বৃদ্ধি, জনন, এটসেট্রা যত কাজ মানে এক কথায় জীবের যতগুলো বৈশিষ্ট্য মিলে একটা জীব বা যতগুলো কাজ জীব করে সমস্ত বৈশিষ্ট্যগুলোই নিয়ন্ত্রণ করে হচ্ছে কি এই প্রোটোপ্লাজম। একেকটা অঙ্গাণু একেক রকম কাজ করে সমন্বয়ের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর এই কাজগুলো হয় হচ্ছে কোথায়? প্রোটোপ্লাজমে। এবং যেহেতু প্রোটোপ্লাজম সজীব, প্রোটোপ্লাজমের মৃত্যু আছে। ফলে প্রোটোপ্লাজমের ভিতরে আমি একটু আগে যে বললাম অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ করে, আবার পানি ত্যাগও করতে পারে। তো এই পানি বেশি হয়ে গেলে যেমন প্রোটোপ্লাজমের ক্ষতি হয়, তেমনিভাবে পানি যদি প্রোটোপ্লাজম থেকে বের হয়ে যায় শুষ্ক হয়েও কিন্তু প্রোটোপ্লাজম হচ্ছে নষ্ট হতে পারে। আর একটা প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া যাওয়া মানে হচ্ছে সে জীবের হচ্ছে বা সে কোষের মৃত্যু ঘটা। তো এই কারণে প্রোটোপ্লাজম যেহেতু সজীব সে কারণে এর কি আছে? মৃত্যু আছে। এজন্য বলা হয় প্রোটোপ্লাজম নষ্ট। তাহলে প্রোটোপ্লাজমের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পেলাম? যে প্রোটোপ্লাজম বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিবে। তাপ, স্পর্শ, আলো, আঘাত, বিভিন্ন রাসায়নিক বস্তুতে। প্রোটোপ্লাজমের ভেতরে জীবের সমস্ত বিপাকীয় কার্যাবলী বা জীবীয় বৈশিষ্ট্যগুলো, বিপাকীয় কাজগুলো সংগঠিত হয়। এইজন্য ওকে বলা হয়তো জীবনের মূল ভিত্তি। আর হাক্সলে যেটা বলেছিলেন, আমরা এখানে ইম্পর্টেন্ট যেটা বললাম যে হাক্সলে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন এবং আবিষ্কার করেছিলেন। সে কারণে এই জীবীয় বৈশিষ্ট্য খাতিরে আর বললাম যে প্রোটোপ্লাজম পানি ত্যাগ করতে পারে এবং গ্রহণ করতে পারে। প্রোটোপ্লাজম যেহেতু সজীব ফলে তার মৃত্যুও আছে এবং সেই মৃত্যুটা হতে পারে কি খুব বেশি পরিমাণে পানি নিলেও বা বিভিন্ন আঘাতে অথবা পানি বের হয়ে গেলে বিভিন্ন কারণে প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটে থাকে। তাহলে প্রোটোপ্লাজমে এই হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। জীব মাত্রই জন্মগ্রহণ করবে, জীব মাত্রই মৃত্যুগ্রহণ করবে, জীবের ভেতরে বৃদ্ধি ঘটবে, জীবের প্রজনন ঘটবে এবং এই বৈশিষ্ট্যগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে সজীব প্রোটোপ্লাজম অংশটা। তাহলে আমরা দেখলাম যে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের জীবীয় বৈশিষ্ট্য। তাহলে প্রোটোপ্লাজম সবগুলো বৈশিষ্ট্যগুলোকে যদি মাথায় নিয়ে আসি প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা আগে বলতাম সজীব বস্তুকে প্রোটোপ্লাজম বলা হয়। কিন্তু আমরা এখন প্রোটোপ্লাজমের ডেফিনিশন দিতে গেলে আমরা এটা বলতে পারি যে কোষ প্রাচীর দ্বারা আবৃত বা অংশ যেটা কিনা অর্ধতরল, স্বচ্ছ, জেলির মতো কলোয়েডধর্মী বস্তুটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আমরা যে বললাম যে ওই যে জলীয় বস্তু আছে বা জলীয় অংশটা যেটা ত্বক থেকে জেলির মতো, আমরা এটা যদি কোষের ভিতর হয় তাহলে এগুলো সবই হচ্ছে তার জলীয় অংশ। এই জলীয় অংশগুলো কিন্তু স্থির নয়, সর্বদা হচ্ছে জায়গা চেঞ্জ করে। এটাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজমীয় চলন বা প্রোটোপ্লাজমীয় মুভমেন্ট। প্রোটোপ্লাজমের জলীয় অংশ সবসময় জায়গা পরিবর্তন করে একটা গতিশীল একটা চলনের মধ্যে আবর্তিত হয়। এটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন। তো এই প্রোটোপ্লাজমিয়াম চলনটা কোষ প্রাচীর বিহীন কোষে হতে পারে, আবার কোষ প্রাচীর যুক্ত কোষে হতে পারে। তো যেহেতু আমরা উদ্ভিদ কোষ পড়ছি, আমরা বলছি উদ্ভিদ কোষের বাইরে কি আছে? কোষ প্রাচীর আছে। তো এই কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমের চলনটা হয় দুইভাবে। চলনটা হয় কিভাবে? দুইভাবে। একটি হচ্ছে আচ্ছা, এই প্রোটোপ্লাজমের চলনটাকে আমরা এক শব্দে প্রকাশ করে সেটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। সাইকেল থেকে নামকরণ করা হচ্ছে সাইক্লোসিস। এটি সাইকেল দেখো একটা নির্দিষ্ট পথে আবর্তন করে একটি ঘুরে, সেটা সেই থেকে নামকরণ করা হয়েছে আবর্তন বা সাইক্লোসিস। এই আবর্তন বা সাইক্লোসিস কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে এই আবর্তন বা সাইক্লোসিসটা হয় দুভাবে। একটি হচ্ছে একমুখী বা রোটেশন, আরেকটি হচ্ছে বহুমুখী। একমুখীটা কি? যে আমরা জানি যে উদ্ভিদ কোষ যদি এটা হয় তাহলে উদ্ভিদ কোষে পরিণত অবস্থাতে অনেকগুলো কোষ গহ্বর মিলিত হয়ে একটা বড় কোষ গহ্বরে পরিণত হয়। আর এই চারপাশে কি থাকছে? তার জেল বা জলীয় অংশ থাকছে। এই কোষ গহ্বরকে ঘিরে যখন ক্লকওয়াইজ এই জলীয় বস্তুগুলো আবর্তন করে ঘোরে একটা নির্দিষ্ট পথে এবং এক মুখে ঘুরে, তখন সে আবর্তনটাকে বলা হয় একমুখী আবর্তন বা একমুখী সাইক্লোসিস।
একটি কোষ গহ্বরকে নির্দিষ্ট দিকে একমুখে যখন ঘুরবে জলীয় পদার্থগুলো, জলীয় বস্তুগুলো, তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। এটা আমরা দেখতে পাই পাতা ঝাঁঝি বলে এক ধরনের উদ্ভিদ আছে, সেই পাতা ঝাঁঝি প্রোটোপ্লাজমের ভিতরে। আর বহুমুখীটা হচ্ছে যে, বহু মানে বুঝতে পারছো যে অনেকগুলো থাকবে। তো এখানে অনেকগুলো কি বলতে, অনেকগুলো গহ্বর। এই জলীয় বস্তুগুলো কিন্তু আবার বিভিন্ন অঙ্গাণুকে ঘিরেও কিন্তু আবর্তিত হয়, যেমন ক্লোরোপ্লাস্ট যে মাইটোকন্ড্রিয়া আছে। কারণ আমরা বারবার করে বলছি এই চারপাশে এই যে এটা জলীয় বস্তু বা মাতৃকা, এই জলীয় বস্তুটা সর্বদাই পরিবর্তনশীল এবং এর ভিতরেই কিন্তু সমস্ত অঙ্গাণুগুলো থাকে। তাহলে এই জলীয় বস্তুগুলো বিভিন্ন অঙ্গাণুকে বিভিন্ন ঘিরে সর্বদাই হচ্ছে ঘূর্ণায়মান। তো এই বহুমুখী আবর্তনটা হচ্ছে কি, যখন অনেকগুলো কোষ গহ্বর, এই কোষ গহ্বরগুলোর চারপাশে ঘুরবে, অনেকগুলো কোষ গহ্বরকে ঘিরে ঘুরবে, তখন সেটাকে বলা হবে বহুমুখী। এটা ক্লকওয়াইজও ঘুরতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। বুঝা গেছে? এটা যেটা কোষ গহ্বর হয়, তাহলে এখানে দেখো, এখানে জলীয় বস্তুটা এদিক দিয়ে ঘুরতেছে, এদিকে যাচ্ছে, এখানেও যাচ্ছে, এদিকে যাচ্ছে। আবার এটা আমরা আবর্তনটা দেখালাম কিভাবে, ক্লকওয়াইজ। আবার এটা কি অ্যান্টি ক্লকও হতে পারে, অর্থাৎ ঘড়ির উল্টো দিকে, এভাবে এভাবে দুভাবেই ঘুরতে পারে। এখানে যে অনেকগুলো গহ্বরকে ঘিরে এই তরল বস্তুগুলো যে প্রোটোপ্লাজমের যে জলীয় বস্তুটা যে আবর্তিত হচ্ছে, এটাকে বলা হয় বহুমুখী আবর্তন। এটা আমরা দেখতে পাই এক ধরনের উদ্ভিদে, সেটা হচ্ছে রেডস্ক্যানসিয়া উদ্ভিদ। ওকে, রেডস্ক্যানসিয়া অসুস্থ প্রোটোপ্লাজমে আমরা এই চলনটা দেখতে পাই। এই প্রোটোপ্লাজম চলনটা পরীক্ষাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউর জন্য অনেক সময় এটা 1 মার্কের আসতো, যে আবর্তন বা সাইক্লোসিস কাকে বলে। তাহলে এই হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। ইন্টারমিডিয়েট লেভেলে প্রোটোপ্লাজমের সম্পর্কে তোমাদের বেশি আর কিছু নেই, এই এতটুকু তোমরা যদি ভালো করে পড়ো, এটাই হচ্ছে এনাফ। বিশেষ করে এখানে এমসিকিউর জন্য যে জিনিসগুলো লাগে, সেটা হচ্ছে পার্কিনজের নাম, অর্থাৎ নামকরণ প্রোটোপ্লাজমের। এখানে আমরা 3জন বিজ্ঞানীর নাম বলেছি, পার্কিনজে, ডুজার্ডিন আর হাক্সলে। তো নামকরণ করলেন কে? পার্কিনজে। সার্কোট নামকরণ করেছিলেন ডুজার্ডিন, যেটা তার জেলির মতো থকথকে বা কোলের ধর্মী আঠালো অর্ধস্বচ্ছ, এই বিষয়টা দেখে উনি নামকরণ করেছিলেন প্রোটোপ্লাজমকে সার্কোট। এরপরে হাক্সলে প্রোটোপ্লাজমের জীবীয় বৈশিষ্ট্য, রাসায়নিক গঠন ইত্যাদি দেখে হাক্সলে বললেন যে প্রোটোপ্লাজমই হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ প্রোটোপ্লাজমই হচ্ছে একটা জীবের সমস্ত জীবনের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, অথবা একটা জীবনের যা কিছু বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। শ্বসন, রেচন, খাদ্য গ্রহণ, বৃদ্ধি, পরিপাক, যতগুলো আমরা শারীরবৃত্তীয় কাজ বা বিপাকের কাজ, যে কাজগুলো দিয়ে জীবের সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়, জীব সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে কে? প্রোটোপ্লাজম। এই জন্য হাক্সলে এটাকে প্রোটোপ্লাজমকে বলেছিলেন জীবনের ভৌত ভিত্তি। আমরা প্রোটোপ্লাজমকে সজীব কেন সেটাও বললাম, যে প্রোটোপ্লাজমের জীবীয় বৈশিষ্ট্য দেখলাম, ভৌত বৈশিষ্ট্য দেখলাম, এবং প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠনের মধ্যে দেখলাম যে প্রোটোপ্লাজমে অজৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে হচ্ছে পানি, যেটা পরিমাণ কিনা 70 থেকে 90%। এবং এই পানি যদি তুমি শরীর থেকে বের করে নাও, প্রোটোপ্লাজম থেকে বের করে নাও, তাহলে এই প্রোটোপ্লাজম মৃত্যু অবধারিত। আর প্রোটোপ্লাজমের মৃত্যু মানে কোষের মৃত্যু, কোষের মৃত্যু মানে একটা জীবের মৃত্যু। এটা আর এই প্রোটোপ্লাজমের চলন, এই বিষয়গুলো পরীক্ষাতে বেশি আমাদের আসে। এই প্রোটোপ্লাজমের আমরা বলছি যে প্রোটোপ্লাজম, সজীব প্রোটোপ্লাজম আমরা দেখলাম, সজীব এবং নির্জীব দুটো অংশ নিয়ে গঠিত। এই প্রোটোপ্লাজমের 3টি অংশ, একটি হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির অনেকগুলো নাম, কোষ ঝিল্লি, বায়োমেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন, অনেক নামে এটাকে ডাকা হয়। আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটি হচ্ছে কি নিউক্লিয়াস। সজীব প্রোটোপ্লাজমের এই 3টি অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আমরা যদি গত ক্লাস থেকে দেখি, তাহলে আমরা সবচেয়ে বাইরের যে আবরণ আছে, মিডিল লেভেলের দুই পাশে প্রাথমিক প্রাচীর, আর ক্ষেত্র বিশেষ সেখানে কি হবে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হতে পারে। তাহলে লেয়ার হচ্ছে কয়টা? 3টা। এই 3টা স্তরকে আমরা বলছি কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর জড় বস্তু। এরপরে সজীব বস্তু শুরু হচ্ছে কি দিয়ে? এই কোষ ঝিল্লি দিয়ে, কোষ ঝিল্লি দিয়ে। তাহলে এখান থেকে শুরু হয়ে গেল প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে আবার কি আছে? কিছু সজীব বস্তু, যেগুলোকে বলা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম, তার মধ্যে কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লি। এরপরে এই যে বিশাল অংশ, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম মাতৃকা। আর এই সাইটোপ্লাজম মাতৃকার ভেতরে থাকে বিভিন্ন রকমের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, এটসেট্রা। যেটুকু আরেকটি অংশ থাকে সাইটোপ্লাজম মাতৃকায়, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে
একটা কোষে অনেকখানি জায়গা ধরে থাকে নিউক্লিয়াস। একটা উদ্ভিদ কোষ হলে তার সবচেয়ে বড় অংশ হচ্ছে কোষ গহ্বর, আর তারপরের অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে একটি সজীব প্রোটোপ্লাজমের ৩টি অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর হচ্ছে কি নিউক্লিয়াস। আমাদের পরবর্তী ক্লাস আমরা করব কোষ ঝিল্লি দিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থেকো আর পড়াশোনা নিশ্চয়ই করবে এই আশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।